টিকা সংকটে নিবন্ধন বন্ধ। ঈদের ছুটিতে সরকারি বেসরকারি সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে সিট খালি থাকলেও যে কোনো সময় মারাত্মক হতে পারে করোনা। শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় আসামি বিএনপি নেতারাও। এটি নিউজ দেখছেন। নিউজ এট 8 এর সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই ভ্যাকসিন প্রসঙ্গ। ঘাটতি থাকায় টিকা নিবন্ধন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। বুধবার বিকেলে টিকা নিবন্ধনের অ্যাপস সুরক্ষায় নিবন্ধনের সুযোগটি বন্ধ করে দেওয়া হয়। অধ্যাপক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, প্রায় 14 লাখ টিকার ঘাটতি রয়েছে। এ অবস্থায় টিকা নিবন্ধন স্থগিত করা হলো। নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হলে আবার নিবন্ধন চালু হবে। তবে ইতোমধ্যে যাদের নিবন্ধন করা হয়েছে তাদের টিকা দেওয়া হবে। এর আগে গত 26 এপ্রিল থেকে করোনা টিকার প্রথম ডোজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। গত 27 ফেব্রুয়ারি দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা আদৌ আসবে কিনা এখনো নিশ্চিত নন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তবে আশাবাদী তিনি। আরিফ জামালের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়া যখন প্রায় অনিশ্চিত, তখন জানা যায় যুক্তরাষ্ট্রের কাছে আছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ টিকা, যা তারা ব্যবহার করছে না। যুক্তরাষ্ট্রের সেই মজুদ থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করে বাংলাদেশ। উই আর আন্ডার কনসিডারেশন যে আমাদের দিবে, কিন্তু যেটা শুনলাম যে তারা ইউএসএ প্রায়োরিটি করেছে 2 দেশ, ইন্ডিয়া এবং আপনার ব্রাজিল, যেহেতু অধিকাংশ লোক ওখানে মারা গেছে। আমরা এখন কবে কখন পাবো জানি না। আগামীকালকে ইউএস অ্যাম্বাসেডর দেখা করতে আসবেন, তখন হয়তো তিনি কোনো একটা আপডেট দিবেন বলে আমি আশাবাদী। প্রবাসী ভারতীয়রা যুক্তরাষ্ট্রে মজুদ অক্সফোর্ডের টিকা পাওয়ার জোর লবিং চালিয়ে যাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন। বুধবার নিজ বাসভবনে ব্রিফিং করেন তিনি। ইন্ডিয়ান ন্যাশনাল আমেরিকাতে আছে, তারা খুব জোর জবরদস্তি করতেছে আমেরিকান সরকারকে এই সবগুলোই ইন্ডিয়াতে পাঠানোর জন্য, এবং এরা ভেরি পাওয়ারফুল। তাদের ইন্ডিয়ান ডায়াসপোরা এই আমেরিকাতে খুব শক্তিশালী। এই গত ইলেকশনে তারা অনেক টাকা টুকা দিয়েছে এই ডেমোক্রেটিক পার্টিকে। ভারত থেকে টিকা আসার ব্যাপারেও জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। দেশে এখন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ বন্ধ করে দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের জন্য প্রায় 14 লাখ টিকার সংকট রয়েছে। আমরা ইন্ডিয়া থেকে সরে যাই নাই, আমাদের ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্টটা আছে, বলবৎ আছে। ইন্ডিয়া কখনো বলে নাই দিতে পারবে না, কিন্তু দিচ্ছে না। সবসময় বলে যে কিপ ইউর ফিঙ্গার ক্রস, যে আমরা দিচ্ছি, কিন্তু নিজের দেশের তাগিদে দিতে পারতেছে না। এদিকে চীনের উপহারের বাইরে চীন বা রাশিয়া থেকে কবে নাগাদ করোনা টিকা আসবে সে বিষয়টি এখনো ঠিক হয়নি জানান পররাষ্ট্রমন্ত্রী। এই দুটি দেশের টিকা দেশে উৎপাদনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাসায়নিক সমস্যা, তাদের ক্যাপাসিটি কম। আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস অনেকগুলোর ক্যাপাসিটি অনেক বেশি। তারা ইচ্ছা করলে অনেক 1 বিলিয়ন ডোজ তৈরি করতে পারে। তো সেই জন্য আমরা নেগোশিয়েট করেছি, তারা রাজি হয়েছে কো-প্রোডাকশনে। গত জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেওয়ার পর সেটি ব্যবহার হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে গত মাসের শেষের দিকে চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।
সেরাম ইনস্টিটিউট যদি টিকা সরবরাহ করতে না পারে তাহলে অগ্রিমের অর্থ ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভার পর ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তবে বাংলাদেশ চুক্তি অনুযায়ী সেরাম থেকে কাঙ্ক্ষিত টিকা পাবে বলেই প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। আমার সিরাম যে আমাদের যে ভ্যাকসিন আসবে না এটাও তো আমরা জানি না। এখন তো আমরা তো তাদের সাথে কথাবার্তা বলছি এবং নেগোসিয়েশন চলছে। না আসলে এভাবে কোনো দেশের টাকা মেরে দেয় নাকি? তো আমরা লিগ্যাল ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা এই কাজটি নিয়ে করেছি। আমরা সেরামের জন্য স্যার এই চুক্তির আওতায় স্যার কতদিন ওয়েট করবো, যে মানে আপনি যে ক্লেম করার কথা বলছিলেন ক্লেম করবো আমরা, সেটা আমরা কতদিন পর্যন্ত ওয়েট করবো? তারা এটা আপনারা মেহরবানি করে আমাদের যে লাইন মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা মেহরবানি করে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করব। অন্য প্রসঙ্গ, ঈদ উল ফিতরের ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের স্ব কর্মস্থলে অবস্থান করতে হবে। চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী 16 মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে স্ব কর্মস্থলে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। আমাদের সরকারি কর্মচারীদের জন্য কিংবা বেসরকারি অফিসে যা কাজ করেন তাদের বেলায় হলো যে তারা ঈদে বাড়ি যেতে পারবেন না, তাদের কর্মস্থলে থাকতে হবে। ক্যাবিনেট থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে যে সরকারি কর্মকর্তাদের প্রতি যে ঈদে বাড়ি যাওয়া যাবে না, সেটি একেবারে পূর্ণাঙ্গ ভাবে এটি পালন করতে হবে। কেউ যাতে বাড়ি না যেতে পারে এবং কাউকে যাতে ঈদে বাড়ি যাওয়ার ছুটি না দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মানাতে কোনো মার্কেট, শপিং মলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও অধিকাংশ মার্কেটেই তা মানা হচ্ছে না। ঈদবাজারের ভিড়ে 2-4টি নয়, প্রতিটি মার্কেটেই এজন্য তদারকি দাবি করছেন সচেতন মানুষ। রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। শপিং মলগুলোর কোথাও স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের প্রবেশ করাতে দেখা গেলেও ভেতরের অবস্থা উল্টো। আর ফুটপাতের কথা তো বলাই বাহুল্য, যেন দেখারও কেউ নেই। গায়ে গা লেগে চলাফেরা, মুখে মাস্ক নেই, কারোবা থাকলেও তা ঝুলছে থুতনিতে। মাস্ক পরি কিন্তু এখন ফালাই দিছি, গরম লাগতেছে তো। মানে বাসার কাছে তো ফুটপাতে মার্কেটে আসছি তো এই জন্য আর কি মাস্ক পরার দরকার মনে করি না। মাস্ক পরি কিন্তু নিজে নেওয়ার সময় টান লাগা খুলে আছে, নিচে নেমে আছে। এমন নানা অজুহাতে বিরক্ত সচেতন ক্রেতারা। করোনার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কায় তাদের দাবি, এ ব্যাপারে আরও কঠোর হতে হবে সরকারকেই। গতকাল মনিটরিং হয়েছে 2-1টা মার্কেটে, তো সেভাবে কোনো কিছু দেখা যায় নাই। অন্যান্য মার্কেট নর্মালভাবেই ছিল। এভাবে মনিটরিং চললে তো মানুষ সচেতন হবে না। আমরা চাই যে করোনা মোকাবেলায় প্রত্যেকটা মার্কেটে মনিটরিং হোক এবং মানুষকে মাস্ক পরাতে সচেতন হতে বাধ্যতা করতে জরিমানা করা দরকার। একই তো ঈদ, এর ওপর লকডাউন, অনেকটাই যেন ম্লান এবারকার ঈদ। তবু সন্তানের প্রাণে আনন্দ দিতেই অভিভাবকরা নিচ্ছেন নতুন জামার ঘ্রাণ। আনন্দ বলতে আসলে কিছুই নাই, অনেকই মানে আনন্দ ছাড়া ঈদ হবে। তারপরে শুধুমাত্র ওই অবুঝ বাচ্চাদের জন্য, মানে যাদের হাসি মুখ আমরা দেখতে চাই, তো ঈদের দিন যাতে তারা একটু ভালো থাকে, মনে করে যে না আমাদের ঈদ ভালো হয়ে যাচ্ছে এরকম। ওরা তো আর এর বেশি কিছু বুঝবে না, তো এই ওদের কথা চিন্তা করে একটু হালকা কেনাকাটা করতে আসছি। গরিবের ঈদ তো আর করোনার জন্য থেমা থাকবে না। শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম। অন্যদিকে না জানি কি হয় আশঙ্কায় সীমিত লাভেই পণ্য ছাড়ছেন বিক্রেতাদের অনেকে। পেটে তো ভাত দেওয়ার জন্যই তো বিক্রি, যার জন্য অল্প লাভই আমরা বিক্রি করে, যাতে টাকাটা আমাদের ক্যাশ হয়, আমরা চলার মতো কিছু রাখতে পারি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে অক্সিজেন কিংবা হাসপাতালে শয্যার জন্য ছিল হাহাকার। ঘুরতে হয়েছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এখন সে অবস্থার উন্নতি হয়েছে, তবে এখনও বিপদ কেটে যায়নি বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম মিন্টু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 2 করোনা ইউনিট। নেই আগের সেই ব্যস্ততা।
এখানকার 30% শয্যাই এখন খালি। বিভিন্ন জায়গাতে আমরা 999 ফোন পাইতাম, করোনা বাসার থেকে নিয়ে আসতাম। তো 1 মাস আগের থেকে ইদানিং কিছু রোগী কম আসে। আমরা কিন্তু 900 ইভেন আরো বেশি কিন্তু আমরা পেশেন্ট রাখতে পারি। আর এছাড়া আমাদের এখন হচ্ছে কালকে আমি দেখেছি 464 জন। তো আমাদের প্রায় 300 উপরে বলতে পারেন সিট খালি। তো আসলে সারা এখন ফাঁকাই বলতে হবে, কারণ আমরা যখন রাউন্ডে যাই দেখি ফাঁকা পড়ে যাচ্ছে বিছানাগুলো। পরিস্থিতি পাল্টে গেছে রাজধানীর কুয়েতমৈত্রী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার কিংবা নতুন চালু হওয়া ডিএনসিসি হাসপাতাল সহ অন্যগুলোরও অক্সিজেন কিংবা আইসিইউর চাহিদাও কমে এসেছে। 26টা আইসিইউ, তার মধ্যে 15টা অকুপাইড আর 11টা খালি বলা যায়। আর নর্মাল বেডও, আমাদের জেনারেল বেডও খালি আছে, কেবিন খালি আছে। এখন পেশেন্টের চাপ কম। লকডাউন শুরু হওয়ার পর থেকে কিন্তু আসলে এই ডাউনওয়ার্ড ট্রেন্ডটা শুরু হয়েছে এবং এটা স্টিল কন্টিনিউইং, এখনো ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে এবং আমরা প্রতিনিয়তই বেডের সংখ্যা কমছে, ভর্তি রোগীর সংখ্যাও কমছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের 8টি বিভাগে মোট কোভিড-19 ডেডিকেটেড শয্যা 12,289টি এবং মোট আইসিইউ শয্যা 1,090টি। অনেক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় 75% শয্যা এবং 54% আইসিইউ খালি আছে। রোগীর চাপ অনেকটা কমে এলেও শিথিলতা কিংবা অবহেলায় করোনা পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কা আছে। এজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টাই হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আমাদের সবারই টাকাটা উচিত যেন রোগীর সংখ্যা কম হয়, ইনফেকশন যেন কম হয়, সেই দিকে ব্যবস্থা করা। অন্যান্য যে স্টেপগুলো নেওয়া হয়েছে, যে ট্রান্সমিশন বন্ধ করা, সেইগুলো আমাদের মেনে চলার মানসিকতা ডেভেলপ করতে হবে। আত্মতৃপ্তিতে ভুগি যে আমাদের কিছু হবে না, এটা কিন্তু ঠিক না। কারণ গত বছরও যখন করোনা শুরু হয় আমরা কিন্তু অনেক রকমের তথ্য এসেছিল যে আমাদের দেশে করোনা হবে না, কিন্তু আসলে কি তাই? আমরা দেখেছি আমরা কিন্তু করোনা ফেস করতে হচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। অন্যান্য খবর, 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে তাণ্ডবের মামলায় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও আসামি করা হচ্ছে। গোয়েন্দারা বলছেন দ্রুতই দেওয়া হবে এই মামলার চার্জশিট। যদিও 9 বছরে হেফাজতের বিরুদ্ধে বেশিরভাগ মামলারই নিষ্পত্তি হয়নি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 2013 সালের ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে মুক্তিযুদ্ধের পক্ষের গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে 13 দফা দাবিতে হঠাৎই সক্রিয় হয়ে ওঠে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। দাবি আদায়ে ওই বছরের 5ই মে ঢাকার 6টি প্রবেশমুখে অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতের বিপুল সংখ্যক নেতাকর্মী। সঙ্গে ছিল তৎকালীন বিরোধী দল বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর আগে দিনভর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এছাড়া মতিঝিল, পল্টন ও আশপাশে শত শত দোকান, ফুটপাতের পাশের লোহার বেষ্টনী এবং সরকারি বেসরকারি স্থাপনা, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানের মুখে হেফাজতের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সূত্র বলছে, এসব ঘটনায় রাজধানীতেই 53টি মামলা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বাগেরহাট, সাতক্ষীরা, কক্সবাজার ও লক্ষ্মীপুরে আরও 30টি মামলা হয়েছে। 83টি মামলায় 3,416 জনের নাম সহ আসামি 84,976 জন। ওই সময়ে 83 মামলার 22টি চার্জশিট হলেও বাকি 61টি মামলার তদন্ত চলছে ধীর গতিতে। রাজধানীতে করা 53 মামলার মধ্যে 4টির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি 49 মামলার তদন্তই শেষ হয়নি। সম্প্রতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনের নামে আবারও সহিংস হয়ে ওঠে হেফাজতে ইসলাম। হয় মামলা। তবে এবার দেশব্যাপী হেফাজতের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কয়েকশো কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হেফাজতে ইসলামের নেতা, তাদের 164 ধারা জবানবন্দি আমাদের কাছে দেওয়া সাক্ষ্য, এগুলোকে এবং ওই সময়কার বিভিন্ন ধরনের সাক্ষ্য, ভিডিও ফুটেজ এবং কথোপকথন এবং অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যে ছবিগুলো আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সম্পন্ন করছি এবং আরও কিছু সাক্ষ্য প্রমাণও আমাদের হাতে ইতিমধ্যে কিন্তু এসে গেছে। সেগুলো মিলেই কিন্তু চার্জশিটগুলো হবে। আর অনেকগুলো মামলা প্রায় রেডি এখন এর জন্য চার্জশিট প্রদান করে দেয়। অনেকগুলো মামলা আমরা খুব দ্রুতই আমরা চার্জশিট দাখিল করব। গোয়েন্দারা বলছেন, ঢাকা অবরোধের নামে সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল অরাজনৈতিক এই সংগঠনটির। এতে সরাসরি অংশ নেয়ার পাশাপাশি অর্থ দিয়ে, খাবার দিয়ে সাহায্য করেছিল বিএনপি জামাত। তৎকালীন হেফাজতে ইসলামের কর্মকাণ্ড
ছিল মূলত সরকার পতনের জন্য, এবং সেই সরকার পতনের জন্য তৎকালীন বিএনপি জামাতের যে সংশ্লিষ্টতা এটা কিন্তু এভিডেন্সিয়ালি আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশড। যারা জীবিত আছেন তারা তো অবশ্যই আইনের আওতায় আসবেন, যারা হয়তো মারা গেছেন তারা হয়তো মামলা থেকে অটোমেটিক্যালি বাদ যাবেন। অরাজনৈতিক সংগঠন হলেও রাজনৈতিক সখ্য গড়ে ক্ষমতায় যেতে উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন হেফাজত নেতারা। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেশী দেশের খবর। টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বেলা 11:15টায় কলকাতার রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেন তিনি। এই সময় সহিংসতা পরিহার করতে জনগণের প্রতি আহ্বান জানান মমতা। বরাবরের মতোই পশ্চিম দিকের গেট দিয়ে রাজভবনে প্রবেশ করেন মমতা ব্যানার্জি। বুধবার স্থানীয় সময় সকাল 11:15টায় রাজ্যপালের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। মমতা ব্যানার্জিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। করোনা পরিস্থিতি বিবেচনায় একেবারেই অনাড়ম্বরভাবে আয়োজন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায় সহ জ্যেষ্ঠ নেতারা। তবে বিজেপি বা অন্যান্য দলের কোনো নেতা অনুষ্ঠানে যোগ দেননি। যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়। নিজ আসন নন্দীগ্রামে হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মমতা। সংবিধান অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে, তা না হলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে তাকে। তবে ধারণা করা হচ্ছে মমতার জন্য এটি খুব কঠিন হবে না। আমি আজ থেকে ল এন্ড অর্ডার ট্যাকেল করব। এদিকে বন্দুকের নলের মুখে নন্দীগ্রামের ফলাফল পাল্টানো হয়েছে দাবি করে সেখানকার রিটার্নিং কর্মকর্তা কিশোর কুমারের একটি SMS দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি। ওই SMS-এ প্রাণনাশের হুমকির কথা জানিয়ে রিটার্নিং কর্মকর্তা নিজের অসহায়ত্বের জন্য ক্ষমা চেয়েছেন। অন্যদিকে নন্দীগ্রাম আসনের ভোট পুনর্গণনার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। মমতা ব্যানার্জি চাইলে এটা নিয়ে নির্বাচনী মামলা করতে পারেন। মুখ্যমন্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি আদালত পর্যন্ত যাবেন। সেই কারচুপিগুলো কি ওটা আমি খুঁজে বের করব, রিভিউ করব এবং কোর্টেও যাব প্রয়োজন হলে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 8 সময় হলো বাইরে স্টিল বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। সিলেটের রায়হান হত্যা মামলায় 5 পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট। আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। পুলিশি নির্যাতনের রায়হান হত্যা মামলায় সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ SI আকবর সহ 6 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে PBI। অভিযুক্তদের মধ্যে 5 জনই পুলিশ সদস্য। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রের রিপোর্ট। গত বছরের 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামে এক তরুণকে নির্যাতন করেন অভিযুক্ত আকবর সহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এরপর দিন তার স্ত্রী কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ওই মামলার প্রায় 7 মাস পর প্রতিবেদন জমা দিল তদন্তকারী সংস্থা PBI। বর্তমানে ভার্চুয়ালি আদালত চলায় সুবিধামতো সময়ে সেটি আদালতে পেশ করবে আদালত পুলিশ। আমরা আগে নথিটা দেখবো, নথিটার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা দেখে আমরা আজকেও দিয়ে দিতে পারি অথবা কালকে দিয়ে দেব। প্রতিবেদন দাখিলের পর PBI সিলেট অফিসে সংবাদ সম্মেলনে তদন্তের নানা দিক তুলে ধরা হয়। তদন্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে পুলিশ পরিচয় ছিনতাই, ছিনতাইয়ের সাথে আর কারা কারা জড়িত ছিল, তার উপরে পুলিশের উপরে তাদের ফিজিক্যালি যে আঘাত করেছে, তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, তার একটা জের। পাশাপাশি পুলিশ চেয়েছিল হয়তো এই মামলাটা, এই ঘটনাটা ছিনতাই ঘটনা ধামাচা, তার টাকাটা তাকে ফেরত দিয়ে ছিনতাই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, সব মিলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আকবর হোসেন ভুইয়া, SI আশিক এলাহি, হারুনুর রশিদ এবং টিটু চন্দ্র দাস তাদের দায় এসছে। আর আলামত গোপন করার বিষয়ে সাব ইন্সপেক্টর
মোহাম্মদ হাসান উদ্দিন এবং আব্দুল্লাহ নোমানের দায় এসছে। তবে অভিযোগপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি নিহত তরুণ রায়হানের পরিবার। আমার এই মৃত্যুর ছেলেটার নামে নুমানকে দিয়ে তারা অপবিত্র ঘটনাগুলা ঘটাচ্ছেন। এখনো নুমানকে গ্রেফতার করতে পারে না, এইটা সেইটা আওলাদে জানে কেন গ্রেফতার করতে পারে না। বাইর করলে সিসি ফুটেজ দেখবেন আপনারা আমার ছেলেকে কতটুকু নির্যাতন করতেছেন আর কতটুকু আদর করতেছেন, সব একসাথে বাইরে যাবে, তখন কারো মুখের কোনো সুপারিশ লাগবে না। তবে পুলিশ বলছে অত্যন্ত নিবিড়ভাবে মামলাটির তদন্ত করা হয়েছে। অভিযুক্ত এসআই আকবর সহ 5 পুলিশ সদস্যই কারাগারে আছেন, আর পলাতক নোমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতন হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। বেদে সম্প্রদায়ের ছদ্মবেশে চলছিল রমরমা ইয়াবার ব্যবসা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে ব্যবহার করা হতো নদীপথ। অবশেষে ৭৭,০০০ ইয়াবা সহ রাজধানী উপকণ্ঠ বসিলায় এই ইয়াবা চক্রের 5 সদস্য র্যাবের হাতে ধরা পড়েছে। তারিকুল ইসলাম, সিন্দাবাদ, মিম মিয়া, ইমন ও মনির তাদের পূর্বপুরুষ বেদে সম্প্রদায়ের ছিলেন। মনির ছাড়া বাকি সবার মুন্সিগঞ্জের বেদেপল্লীতে বেড়ে ওঠা, কিন্তু পূর্বপুরুষের এই ব্যবসা থেকে সরে এসে এখন মাদক ব্যবসায় জড়িয়েছেন তারা। বেদে সম্প্রদায়ের ছদ্মবেশ ধরে তারা 6 থেকে 7 মাস ধরে চালিয়ে আসছিল ইয়াবার ব্যবসা। রান্না করার টিনের চুলার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হতো ইয়াবা। ছদ্মবেশ ধারণের জন্য তারা নিজেদের কাছে রান্নার হাঁড়ি পাতিল, বালতি, বহনযোগ্য ডিসপ্লে র্যাক এবং নানান ধরনের ইমিটেশন অলংকার রাখতেন। এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। নদীপথে রাজধানীর বসিলায় আসার সময় তাদের গ্রেপ্তার করে র্যাব। তারা এই বেদের ছদ্মবেশ ধরে বা রূপ ধরে তারা এই কাজগুলো করছে। এর আগেও তারা কয়েকটি চালানে এনেছে, বাট এই চালানে তারা ধরা পড়েছে। ঢাকায় কাদের কাছে ছিল, তারা এই লিঙ্কগুলো এখন পর্যন্ত স্টাবলিশ হয়নি। কক্সবাজার থেকে ইয়াবা আনতে তারা মূল সড়ক বাদ দিয়ে বিকল্প পথ ব্যবহার করতেন। এজন্য ঢাকায় পৌঁছতে তাদের 3 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগত। প্রথম ধাপে তারা চট্টগ্রামের আনোয়ারা থেকে হাটহাজারী, মানিকছড়ি, গুইমারা, রামগড় হয়ে ফেনী আসতো। তারপর তারা নোয়াখালীর চৌমুহনী, সোনাইমুড়ি এবং চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে মতলব লঞ্চঘাট পর্যন্ত আসতো। তারা এই মতলব লঞ্চঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় অথবা লঞ্চে করে মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করত। উদ্ধার হওয়া ৭৭,০০০ ইয়াবার বাজার মূল্য প্রায় 2,31,00,০০০ টাকা। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ইফতার নিতে এসেই তারা শিখছেন মাস্ক পরতে হবে। কারওয়ান বাজারের মতো জায়গায় শ্রমজীবী মানুষের মাস্ক পরানোর অভ্যাসটা করলো এটিএন নিউজ আর বিদ্যানন্দ ফাউন্ডেশন। 1 টাকা ইফতারের আয়োজনে রপ্ত হলো মাস্ক পরার অভ্যাসও। খেলার ছলে শেখা, সেটাকে পাল্টে বলা যায় ইফতার নেবার জন্য শেখা। এই যে দীর্ঘ মানুষের সারি, এদের প্রায় সবাই শ্রমজীবী। কারওয়ান বাজারে বিভিন্ন কাজে তাদের যখন দেখা মেলে, বেশিরভাগেরই মুখে মাস্ক থাকে না। কিন্তু বিকেল হলেই এটিএন নিউজ কার্যালয়ের সামনে যখন 1 টাকার ইফতার নেবার পালা, প্রায় সবারই মুখে মাস্ক। হয়তো কারোটা ঠিকঠাক পরা হয়নি, কারোটা একেবারে চকচকে, দেখলেই বোঝা যায় এইমাত্র পড়েছেন। কিন্তু সবাই লাইনে দাঁড়িয়েছেন মাস্ক পরেই। আরেকটু খেয়াল করলেই বোঝা যাবে প্রায় সব মাস্কই সাদা রঙের। এটিএন নিউজ আর বিদ্যানন্দের 1 টাকার ইফতার আয়োজনে দেয়া মাস্ক। এই মাস্ক আর ইফতার এখানে পরিপূর্ণ। যাদেরকে শেখানোর জন্য এই আয়োজন, তারা কতটা শিখলেন স্বেচ্ছাসেবকরা বলছেন উন্নতি খারাপ না। মাস্ক ওই এগুলা কি নিয়ে 10 টাকা করে, মানে 3 পিস 10 টাকা। এগুলা কি এমনি মাস্ক পরেন না? না, মাস্ক পরে এখানে আসার জন্য না না না, মাস্ক সব সময় পরি। মাস্ক কেন পরেন? মাস্ক পরি যে করোনার নাকি, দূরত্ব থাকানোর নাকি। মাস্ক আছে, মাস্ক পরি। মাস্ক আছে কেন পরেন? এই বাইরে করোনা ভাইরাস জন্য সরকার যেটা আমাদের নির্দেশ করেছে সেটা আমাদের মানি চলতে। এলাকাটা তো হচ্ছে বাজার এলাকা, আর শ্রমজীবী মানুষ, তাদের একটা ধারণা, মাথার মধ্যে ধারণা নিয়ে আসে যে আমরা গরিব মানুষ, আমরা সবসময় কাজ করি, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের মাস্ক পরতে হবে না। আর এই খাবারটা নেওয়ার জন্য মাস্ক পরতে আসতেছে, আচ্ছা ঠিক আছে, শুধু খাবার নেওয়ার জন্য মাস্ক পরলাম তো পরলাম, এরকম একটা প্রবণতা, এটা হলো মেজরিটি। তবে
গত 2 সপ্তাহের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় কিছুটা হলেও আমরা অ্যাচিভ করতে পারছি। অনেকেই মাস্ক পরতেছে, আবার নাকের নিচে পড়তেছে। আমরা ওদের ঠিক করে দিতেছি যে নাকের উপরে মাস্কটা পরেন, ঠিক মতো পরেন। অনেকে আবার নোংরা মাস্ক পরে আসতেছে, আমরা বলছি ধুয়ে আসেন, যারা আমরা নতুন করে মাস্ক দিতেছি যাদের দরকার। তো এইভাবেই চলতেছে আসলে। আমরা যখন রাস্তাঘাটে ছড়ি তখন মনে হচ্ছে যে আমাদের এই মাস্কগুলো পরতেছে মানুষ, এই মাস্কগুলো রাস্তাঘাটে দেখা যায়, মানুষ সচেতনতা বুঝতে পারতেছে এটা। প্রতিদিনের এই আয়োজনে 1 টাকার বিনিময়ে ইফতার নেন কয়েকশো দরিদ্র মানুষ। শর্ত একটাই, মুখে থাকতে হবে মাস্ক। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এক ঘন্টা বাড়ল ব্যাংকে লেনদেনের সময়সীমা। আজ এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাল থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এর আগে সময় ছিল সকাল 10টা থেকে দুপুর 1টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য আনুষঙ্গিক কাজের প্রয়োজনে ব্যাংক খোলা থাকবে বেলা 3:30টা পর্যন্ত। এছাড়া ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে শিল্প এলাকায় 13 মে পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। শরীয়তপুরে পেঁয়াজ ও রসুনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে বাজারে দাম কম থাকায় লোকসানের শঙ্কায় চাষিরা। এবার লক্ষ্যমাত্রার চেয়ে 190 হেক্টর বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। রসুনও ফলেছে 28,106 মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রতি বিঘা জমিতে কৃষকের খরচ 30 থেকে 35,000 টাকা হলেও উৎপন্ন ফসল পাচ্ছেন সর্বোচ্চ 30,000 টাকার। ফলে ফলন ভালো হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। কৃষক বাঁচাতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ এট 8-এ আরেকবার নিচ্ছে স্টিল বিরতির পর যা থাকছে। সামাজিক মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে ট্রাম্পের নতুন উদ্যোগ। ওয়ানডে সিরিজ খেলতে 16 মে ঢাকা আসবে শ্রীলঙ্কা। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। জানাবো দেশের বাইরের আরো কিছু খবর। টুইটার ও ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় নিজের বার্তা ছড়িয়ে দেওয়ার নতুন কৌশল নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কমিউনিকেশন নামের ওয়েবসাইট থেকে ট্রাম্পের বিভিন্ন তথ্য প্রকাশিত হবে। গত জানুয়ারি মাসে ক্যাপিটাল হিলে সমর্থকদের রক্তক্ষয়ী সহিংসতার পর ফেসবুক, টুইটার ও ইউটিউব ট্রাম্পকে নিষিদ্ধ করে। তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের কথা প্রকাশ করে যাচ্ছেন। নতুন ওয়েবসাইটে তার পোস্টগুলোতে অনুসারীরা লাইক দিতে এবং টুইটার ও ফেসবুকে শেয়ার করতে পারবেন। ট্রাম্প এমন সময় নতুন ওয়েবসাইট প্রকাশ করলেন যখন তার ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। ক্লেমন স্পোর্টস নিউজ। আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করল বিসিবি। এই সফরে শুধুমাত্র 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। 16 মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। 2 দিনের কোয়ারেন্টাইন শেষে মিরপুরে অনুশীলনের সুযোগ পাবে তারা। 21 মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। 23 মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। 25 ও 27 মে মিরপুরেই হবে বাকি 2টি ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ডে নাইট। করোনার কারণে এই সিরিজেও গ্যালারি থাকবে দর্শক শূন্য। এদিকে এই সিরিজের জন্য এরই মধ্যে সাকিব ও মুস্তাফিজকে রেখে 23 সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। 7 মে থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
শেষ করব নিউজ এট 8, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। টিকা সংকটে নিবন্ধন বন্ধ। ঈদের ছুটিতে সরকারি বেসরকারি সবাইকে কর্মস্থলে থাকার নির্দেশ। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে সিট খালি থাকলেও যে কোনো সময় মারাত্মক হতে পারে করোনা। শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলায় আসামি বিএনপি নেতারাও। সিলেটের রায়হান হত্যা মামলায় 5 পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিট। সামাজিক মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে ট্রাম্পের নতুন উদ্যোগ। এবং ওয়ানডে সিরিজ খেলতে 16 মে ঢাকা আসবে শ্রীলঙ্কা। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্টাস এবং পাঠিয়ে দিন 555 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।